আগে যারা ছিলেন তারা ছিলেন ভারতের বন্ধু। তো বন্ধুগুলা কি তোদের দেশে লোক পাঠিয়ে দিয়ে, মানে সরি তুই করে বলা উচিত আমার, তোমাদের দেশে লোক পাঠিয়ে দিয়েছিল? তো আপনি আমাদের সাথে পাঙ্গা না নেওয়াই ভালো, ওনাদের ল্যাঙ্গুয়েজে বলি। হ্যাঁ, তো আমাদের সাথে পাঙ্গা নেওয়ার আগে একটু চিন্তা করা দরকার। হ্যাঁ, এবং এখন তো আমরা আমেরিকার সাথে একটা চুক্তি করে ফেলেছি, ইউনূস স্যার আমাদেরকে আমেরিকান গরু খেতে বলেছেন। সরকার কেন এটা করছে? কারণ এলাকা ভিত্তিক এই গুন্ডা পালার একটা উপায় হচ্ছে গরুর হাট ইজারা দেওয়া, বাজার ইজারা দেওয়া। বাংলাদেশের মানুষের ধার্মিক মানে সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতের চেয়ে ভালো। বাংলাদেশের রাজনৈতিক শক্তি এখন যারা ক্ষমতা আছেন তারা তো অবশ্যই গণতান্ত্রিকভাবে ক্ষমতা এসেছেন। আগে যারা ছিলেন তারা ছিলেন ভারতের বন্ধু। তো বন্ধুগুলা কি তোদের দেশে লোক পাঠিয়ে দিয়ে, মানে সরি তুই করে বলা উচিত আমার, তোমাদের দেশে লোক পাঠিয়ে দিয়েছিল? বন্ধুরা তো তোমাদের বন্ধু ছিল না, সেটা বলো। কই সেই বন্ধু তো আবার তোমাদের দেশে আছে। তাহলে অদ্ভুত হয়ে গেল না, ইলজিক্যাল হয়ে গেল না ব্যাপারটা? মানে যে আমার বন্ধু ছিল সে আমার এখানে লোক ঢুকিয়ে দিয়েছে, আবার সেই বন্ধুকে আমিই রেখেছি, তাহলে যে বন্ধু আপনার দেশে লোক ঢুকিয়ে দিল সেই বন্ধু তাহলে আপনার বন্ধু হলো কিভাবে? তার মানে পুরো জিনিসটা মিথ্যা। আমাদের বাংলাদেশের লোক গিয়ে ওখানে থাকে না, কেন থাকবে? কিছু যায়, যেতে পারে, সেটা এরকম ওদের দেশের লোক আমাদের দেশে এসে থাকে, চলে আসে, কিন্তু আমি বলতে পারবো। এবং সরাসরি কিছু মানুষ তো গিয়েছি না, আমি কয়েকজনের নাম বলি। মিতালি মুখার্জি ওই দেশে বিয়ে করে চলে গিয়েছিলেন, ময়মনসিংহ এর মেয়ে, বিয়ে করে ওই দেশে থাকলেন। পুশব্যাক করে দিবেন মিতালিকে? দিবে না, কারণ কি সুন্দর গান গায়। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমাদের শাকিলা জাফর ওই দেশে বিয়ে করেছেন, ওইখানেই থাকেন শ্বশুর বাড়ি, তো উনি তো চলে গিয়েছেন, শাকিলা জাফরকে ফেরত দিয়ে দিবেন? মানে আজগুবি কথাবার্তা, এগুলো আমার ভালো লাগে না। এখানে আমাদের অনেকেই তো তাদের ওখানে চলে গেছে। হ্যাঁ, ওদেরও বহু লোক আমাদের এখানে থাকেন, আমাদের এখানে শিল্পীরা ওই দেশ থেকে বিয়ে করে এনেছেন, এরকম লোক আছে না? মানে এদের বেলায় আবার ওনারা বেশ ভালো উদার। এবার আসেন অন্য একটা জায়গায় যাই, সেটা হচ্ছে যে ওনারা একটা জিনিস ভুলে গিয়েছেন, পশ্চিমবঙ্গের অর্থনীতির একটা বিরাট অংশ বাংলাদেশের উপরে নির্ভরশীল। শুভেন্দু অধিকারীর যে শহরটা, এই যে কলকাতা শহর, এই শহরের যে স্বাস্থ্য বিষয়ক যে প্রতিষ্ঠানগুলি, এর অর্ধেকের বেশি রোগী বাংলাদেশ থেকে যায়। তাদের যে বাজার দোকান, সেখানে বাজার করে বাংলাদেশের লোকেরা। বাংলাদেশের মানুষেরা ওইখানে গিয়ে লেহেঙ্গা কিনে, থ্রি পিস কিনে, শাড়ি কিনে, এইটা কিনে, সেটা কিনে, গয়না কিনে, নানান কিছু কিনে, কারণ ওইখানে হয়তো কোয়ালিটি ভালো বা সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, যেটাই হয়ে থাকো। কিন্তু পয়সা তো আমরা ওইখানে গিয়ে খরচ করি, ওনারা কিন্তু আমাদের এখানে এসে খরচ করে না। তো লোকে বলে না অনেকদিন, আমাদের করের টাকায় বেতন পেয়েছেন, আমাদের টাকায় আপনার কলকাতা শহর অর্ধেক চলে। তো আপনি আমাদের সাথে পাঙ্গা না নেওয়াই ভালো, ওনাদের ল্যাঙ্গুয়েজে বলি। হ্যাঁ, তো আমাদের সাথে পাঙ্গা নেওয়ার আগে একটু চিন্তা করা দরকার। হ্যাঁ, এইটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে ওইখানে যে শুধু এইটা, ওনাদের স্বাস্থ্য ব্যবস্থা কিংবা দোকানপাট বাজার শুধু না, ওখানে আরো বহু কিছু আমাদের উপর নির্ভরশীল। ইলিশ মাছ খেয়ে যে ঢেকুর তোলেন তৃপ্তির, ইলিশ ধরে ওদের ওখানে, আমাদের এখান থেকে যায় পেটি ভর্তি। ইলিশ খাবে, গরু দিবে না, কি কি জানি বলে। গরু তো ফসল খেয়ে শেষ করে ফেলবে যদি আমাদের এখানে না আসে। ওনাদের বাঁচার একমাত্র উপায় হচ্ছে আমাদের এখানে গরু পাঠানো। এবং এখন তো আমরা আমেরিকার সাথে একটা চুক্তি করে ফেলেছি, ইউনূস স্যার আমাদেরকে আমেরিকান গরু খেতে বলেছেন। অনেক দূর থেকে আনতে হবে তো আমেরিকান গরু, আসলো ধরে না, কেটে কুটে ভালো করে সুন্দর করে প্যাক করে পাঠালো, পাঠালো, আসতে পারে। আমেরিকান গরু কিন্তু ভালো, আমেরিকান গরু বিশাল বিশাল, হ্যাঁ, ভিন্ন একদম অন্যরকম। কিন্তু যদি আসে আমেরিকান গরুগুলি, কি হবে? গরু পাচারের উপর নির্ভর করে ওনাদের সীমান্ত অঞ্চলে বহু দরিদ্র ব্যক্তি বেঁচে থাকে। গরু বানাই হচ্ছে আমাদের এখানে পাঠানোর জন্য। হ্যাঁ, এবং আমাদের সীমান্তে যে বিশাল একটা ব্যবসা করেন তাদের লোকেরা, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এই ব্যবসাগুলি কি ওনাদের লোকজনকে উপকৃত করে না? আমরা কিনি বেশি, বেচি কম, আমরা যাই বেশি, ওনারা আসে কম, আমরা ওখানে খাই বেশি, ওনারা খায় কম, আমরা মরতে ওইখানে যাই। আপনি ব্যাপারটা বুঝেছেন? মানে চিকিৎসা করতে যায় ওখানে, একেবারে যারা একেবারে খুব খারাপ অবস্থা, চিকিৎসা পাচ্ছে না, অনেক জটিল চিকিৎসা, এগুলো করতে ওখানে যায় না, বিনামূল্যে করায় ওনারা। অতএব একটু চিন্তা ভাবনা করা উচিত। পৃথিবীতে এখন তো জিওপলিটিক্যাল সিস্টেম শুধুমাত্র এইসব এই বড় বড় কথার উপরে টিকে থাকে না। এখানে অর্থনীতি আছে, এখানে রাজনীতি আছে, এখানে ধর্ম আছে, এখানে সংস্কৃতি আছে, এখানে বহু বন্ধন এবং অবন্ধন আছে, বহু শত্রুতা ও মিত্রতা আছে। ইলেকশনে জেতার আগে এরকম ফস করে জ্বলে উঠে ঠস করে অনেক কথা বলা যায়। ওই যে বললাম না, ওনাদের গণমাধ্যমে ওনাদের মাথা চিবিয়ে খেয়েছে। ওনারা মনে করেন আমাদেরকে যা খুশি তাই বলা যায়। এই জায়গাটা থেকে ওনাদেরকে সরতে হবে। আজকে যে ওনাদেরকে লোকে দেখতে পারেন, ওনাদের বিরুদ্ধে যে এত মতবাদ তৈরি হয়েছে, এটা আমাদের জন্য হয় নাই, ওনাদের এইসব আবল তাবল কথাবার্তার জন্য হয়েছে। অতএব আমি মনে করি যে এইগুলি ওনাদেরকে বন্ধ করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, গাবতলী এলাকাতে আপনি কোনো মাল নিয়ে যদি বাসে প্রবেশ করেন, যে কুলির কন্ট্রাক্ট নিয়েছে সে কি করে, বা টার্মিনালের কন্ট্রাক্ট নিয়েছে, সে ওইখানে যে কোনো মাল আপনি যদি নিজের হাতেও বের করতে নেন, সে টাকা চেয়ে বসে। ছাদের উপর মাল থাকলে সে টাকা চাইবে। এরকম একটা অবস্থা কিন্তু ওখানে ছিল এই টার্মিনালে।
গরুর ট্রাকেও সামনে এই কোরবানি আসছে, এবার আজকে প্রতিমন্ত্রী বলেছেন যে কোনো চাঁদাবাজি সহ্য করা হবে আচ্ছা, না, চলবে না। আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, আপনি ইয়েতে যাবেন, রেল স্টেশনে যাবেন, ওইখানেও দেখবেন মাল তুলে দেওয়ার জন্য ওইখানে কোম্পানি ইজারা নেয়। আপনি দেখবেন আপনি বুফে কারে যাবেন, বুফেতে কি খাবে লোকে, ওইটাও একটা কেটারিং কোম্পানি ইজারা নেয়। কেন? সকল সরকারি কাজ কেন ইজারা ভিত্তিকভাবে বিলি হয়ে যাবে? আপনি তাহলে এটা বেসরকারি করে দেন পুরোপুরি। আপনি রেলগাড়ি কিনবেন আমার টাকায়, আর বুফের কার্ডটা দিয়ে দেবেন ভাড়া। কেন? সরকারের পর্যটন আছে না, পর্যটন কেটে চালাইতে দেন, তাহলে পর্যটনের তো লাভ হইতো। পর্যটন কেটারিং করে না, পর্যটনের রেস্টুরেন্ট কেটারিং করে না, সেই খাবার দেন, তাদের কাছে দিয়ে দেন বুফেগুলোকে, অসুবিধা কি? কিন্তু দিবে না। কিন্তু সরকারের অনেক হোটেল আছে, তাদেরকে দিবে না। কিন্তু এটা আবার ওইখানে এক লোক এটা বানাবে। আপনি রেলগাড়ির কাটলেট নিশ্চয়ই আপনি খেয়েছেন, এই অদ্ভুত কাটলেট রেলগাড়ি ছাড়া কোথাও পাওয়া যায় না। ওখানে যে চিকেন ফ্রাইটা পাওয়া যায় ওইটাও পাওয়া যায় না। রেলগাড়ির ভিতরে একটা চমৎকার খাবার আছে, রুটির মধ্যে বাটার লাগিয়ে দেয়। এই বাটারের যে স্বাদ এবং এই রুটিটা, এটা আপনি বাইরে পাবেন না। বেশ, এটা রেলগাড়িরই। আচ্ছা, এটা কাহিনী কি? ওটা কি আসল বাটার? কেউ পরীক্ষা করেছে? এই খাবারের মান কেউ নিয়ন্ত্রণ করে? তাহলে এই জিনিসগুলি কিন্তু চলছে, ইজারা ভিত্তিক বাংলাদেশের ভাগ বাটোয়ারা। এই চাঁদাবাজি যতক্ষণ পর্যন্ত সরকার না চাইবেন ততক্ষণ বন্ধ হবে না। বাংলাদেশের যে কোনো চাঁদাবাজির জন্য সরকারি এবং আইন শৃঙ্খলা বাহিনীর পৃষ্ঠপোষকতা দরকার হয়। আমি আজকে একটা খবরের কাগজে একটা খবর বের হয়েছে, সেখানে বলা হয়েছে একটা নির্দিষ্ট এলাকায় ৭২ জন চাঁদাবাজ আছে, তাদের 25 জন পৃষ্ঠপোষক আছে, কি কি জানি আছে, চিহ্নিত করা হয়েছে। সেটা হ্যাঁ, বলছে আপনারা পুলিশ। চিহ্নিত দিলে এটা ঘুরে বেড়াচ্ছে কিভাবে? পত্রিকা খবর হওয়ার আগেই তো এটা ঢুকে যাওয়ার কথা। পত্রিকা খবর হয়েছে, কিন্তু ওরা কি ভেতরে এখন? কিন্তু আনিস আলমগীর ভিতরে চলে যায়, পান্না ভিতরে চলে যায়, বিনা বিচারে শাহরিয়ার কবির আটকে থাকে। বিচার করেন শাহরিয়ার কবির, কোর্টে নেন, তাকে প্রডিউস করেন, জামিন নিতে দেন, তাই না? এটা কোনো অদ্ভুত ব্যাপার না? কিন্তু চাঁদাবাজেরা পত্রিকার নিউজ, এবং কোথায় 112 জন আছে, কোথায় 72 জন আছে, কার কয়জন পৃষ্ঠপোষক আছে। আচ্ছা, বুঝলাম, এই পৃষ্ঠপোষক কারা? এদের খালি ছবিটা ছাপেন না পত্রিকাতে যে এরা পৃষ্ঠপোষক। আমরা শুনতাম সবসময় যে পুলিশের কাছে তালিকা আছে, তালিকা থাকে, কিন্তু সেই তালিকা অনুযায়ী হ্যাঁ, তো তার মানে আপনি বুঝতে পেরেছেন, প্রশাসন এবং সরকারের মদত ছাড়া বাংলাদেশে চাঁদাবাজি করা সম্ভব না। প্রতিটি চাঁদাবাজের সঙ্গে প্রশাসন এবং সরকারের সম্পর্ক রয়েছে। এটা সকল সরকারের সময়, যদি কেউ বলে চাঁদাবাজি আছে, তাহলে এটার দায় যে কোনো সময় যে কোনো সরকার, ক্ষমতাসীন দল এবং ওই এলাকার প্রশাসনিক কর্মকর্তাদেরকে নিতে হবে, পুলিশ প্রশাসন এদেরকে নিতে হবে। কারণ চাঁদাবাজি কোনোভাবে এক্সিস্ট করতে পারে না যদি আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সরকার এটা বন্ধ করতে চায়। জি, চাঁদাকে লেজিটিমাইজ করা হয়েছে সরকারিভাবে। যেমন সরকার করের টাকায় ব্রিজ তৈরি করে, সেই ব্রিজের টোল ইজারা দিয়ে দেয়। কেন? এখন ডিজিটাল যুগ, এখন চাইলে পরে ব্রিজের টোল মানুষ ছাড়া তোলা যায়। তাহলে কি কারণে বেসরকারি প্রতিষ্ঠানকে এই টোল তোলার দায়িত্বটা দিতে হবে? এর কারণ হচ্ছে ওই সরকারি পয়সায় নির্মিত ব্রিজের উপরে বসে থেকে টোল তোলার নামে কিছু লোক আরও আয় করতে পারে। এটা তো কোনো প্রয়োজন নাই, কিন্তু এটা কেন করা হয়েছে? এলাকা ভিত্তিক বিভিন্ন উন্নয়ন কর্মের উপর দিয়ে এই সরকারি দলের লোকজন বা সরকারের মদতপুষ্ট লোকজন তারা এই আয়টা করে থাকে। বাংলাদেশের সকল সরকারি স্থাপনায় টোল তুলবে সরকার স্বয়ং, সরাসরি। আপনি সিঙ্গাপুরে গিয়েছেন, আপনি পৃথিবীর বড় বড় দেশে গিয়েছেন, সেখানে এরকম পেয়েছেন। আর যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠান টোল তোলে, তাহলে এটা একদম ফিক্সড, সে অটোমেটেড ওয়েতেই টোল তোলে। সেই কাজটা করার জন্য টোটাল টোলের একটা অংশ সে সার্ভিস চার্জ হিসেবে পায়, সেটা দিয়ে দিই। আমাদের এখানে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান টোল তোলে, যমুনা সেতু টোল তোলে, বিভিন্ন প্রতিষ্ঠানের টোল তোলার বিষয় আছে। ঢাকায় যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যারা নির্মাণ করছে তারাই টোলটা আদায় করে। তাহলে সেই সিস্টেমে যান। কিন্তু ইজারা সিস্টেমটা এটা অত্যন্ত খারাপ, কারণ 100 টাকা টোল তোলার জায়গায় আপনি 5 টাকা ইজারা পেয়ে যেতে পারেন। যদি আপনার কম্পিটিটররা 4 টাকা ইজারা দেয়, মানে বিট করে, বা 3 টাকায় বিট করে, আপনি সেটা 2 টাকায় দিলে পেয়ে যাবেন। সে যদি 5 টাকা করে, আপনি 4 টাকা বা 3 টাকা দিলে পেয়ে যাবেন। কিন্তু আসলে ওই ব্রিজে হয়তো 100 টাকার টোল উঠে। এবং এই চাঁদাবাজিদের একটা সিন্ডিকেশন আছে, টোলাদা যারা করে তাদের সিন্ডিকেশন আছে, তারা সবাই মিলে এই ব্রিজগুলো নেয়। অনেকে যা ঠিক আছে, আমরা সবাই মিলেমিশে বিট করব, তারপরে করে আমরা সবাই এটা এইভাবেই নিব, আপনারটার থেকে আমাকে 20% দেবেন, আমারটার থেকে আপনাকে 20% দিব। এই কথাগুলো সত্য, এগুলো মিথ্যা না। কারণ আমি সরকারি সিস্টেমকে কাছে থেকে দেখেছি, কিন্তু জীবনে আমি কোনোদিন সরকারের কোনো কাজের অংশীদার হই না, ওই অর্থে যে আমি কোনো টেন্ডার বাণিজ্যে নাই, আমি কখনো কোথাও গিয়ে কোনো লাইসেন্স, পারমিট কোনো কিছুর জন্য আবেদন করি নাই। ব্যবসা করছি, শুধু ট্রেড লাইসেন্স এটা নিতে হয়, নিয়েছি। কিন্তু কখনো আমি কোনো সরকারি এক্সচেকার থেকে টাকা নিই নাই, সরকারের কোনো কাজ পয়সার বিনিময় করি নাই। এখন আসেন, এটা কেন তাইলে
সরকার কেন এটা করছে? কারণ এলাকা ভিত্তিক এই গুন্ডা পালার একটা উপায় হচ্ছে গরুর হাটি যারা দেওয়া, বাজার ইজারা দেওয়া। কিন্তু এই বাজার তৈরি হয়েছে তো জনগণের টাকায়, তাহলে এটার প্রফিট জনগণের খাতে আসবে, এটার প্রফিট কিছু ব্যক্তি কেন নিয়ে যাবে? এটার কোনো উত্তর কিন্তু দিবেন না। এটা কিন্তু আইনিভাবে একটি অন্যায় কাজ। আমার জনগণের টাকা মানুষের ব্যক্তির পকেটে ভরে ফেলার একটা উপায়। এরপরে চাঁদাবাজি কিভাবে হয়? এই যে অবৈধ স্থাপনা যারা করেছেন তাদেরকে তারা দরিদ্র, তারা কি করবে, তারা কি কাজ করবে, এইসব নানান কথা বলে এক ধরনের চাঁদাবাজি হয়। সড়কের চাঁদাবাজি তো রয়েছেই। বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে মালের উপরও চাঁদাবাজি রয়েছে।